মহেশ একজন জেলে। সাগরে মাছ ধরে তার জীবন চলে বেশ ভালোই। না, আজ একটা মাছ উঠলো না। এবার থেকে রাতে যখন কেউ থাকবে না তখন নৌকা নিয়ে বের হব, একা গিয়ে জাল ফেলবো, আর সব মাছ আমার একারই হবে। এই ভেবে মহেশ বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, কি গো মহেশদা, আজ এত বেলা করে ঘুমাচ্ছ যে? তা মাছ ধরতে যাবে না নাকি? মহেশ ঘরের ভেতর থেকে বলল, না গো পবনদা, আজ বরং তোমরাই যাও, আমার শরীরটা ভালো লাগছে না আজকে। পবন আর ওর সঙ্গীরা চলে গেল সেখান থেকে। এদিকে মহেশ অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে। সন্ধ্যা নামলো। এক এক করে সবাই ঘরে ফিরছে। মহেশ লক্ষ্য করলো কারোর ঝুড়িতেই তেমন একটা মাছ নেই। কিন্তু মহেশ এই নিয়ে আর মাথা ঘামালো না। সেদিন রাতের বেলা মহেশ ওর জালটা কাঁধে নিয়ে চলল সাগরের দিকে। আরে বাহ, আজ কি সুন্দর চাঁদের আলো, চারপাশটা একেবারে চকচক করছে। এবার আমি খপ করে মাছগুলো আমার জালে তুলবো। বেশ ভালো একটা বুদ্ধি এঁটেছি। রাতের বেলা কেউ থাকবে না, আমি চাঁদের আলোয় অনেক মাছ ধরবো। ঠিক যেমনটা ভেবেছিল মহেশ তেমনটাই হচ্ছে। নৌকার প্রায় অর্ধেকটা মাছে ভরে গেছে, কিন্তু ও বুঝতেই পারেনি কখনো নৌকাটা মাছ সাগরে এসে গেছে। এমন সময় ঘটলো এক অঘটন। সুন্দর চকচকে চাঁদটা হঠাৎ ঢেকে গেল কালো মেঘে। জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। এ কি হলো? আসার সময় তো দেখলাম আকাশটা পরিষ্কার, হঠাৎ করে এত মেঘ আর ঝড় বাতাস এলো কোথা থেকে? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে নৌকাটা সেটাও তো বুঝতে পারছি না। এমন সময় একটা দমকা হাওয়া এসে মহেশের নৌকোটা উল্টে গেল। মহেশও জলের মধ্যে পড়ে গেল। সে সাঁতার কাটতে লাগলো, কিন্তু সাগরের ঢেউয়ের সাথে পেরে উঠল না। এক সময় সে গভীর জলে ডুবে গেল। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই দেখল সে একটা দ্বীপের কূলে পড়ে আছে। মহেশ উঠে বসে চারপাশটাতে একবার চোখ বোলালো, তারপর বলল, এটা আমি কোথায়? আমি তো কাল রাতে ঝড়ের নৌকা থেকে পড়ে গিয়েছিলাম। এখানে এলাম কি করে? আশেপাশে তো কাউকে তেমন দেখতেও পাচ্ছি না। এরপর মহেশ উঠে দাঁড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই মহেশ অবাক হয়ে গেল। কি যেন দেখা যাচ্ছে। বাড়ি বলেই তো মনে হচ্ছে, কিন্তু এই নির্জন দ্বীপে বাড়ি আসবে কোথা থেকে? যাই গিয়ে দেখি কারো দেখা মেলে কিনা। এরপর মহেশ এগিয়ে দেখল এক বিরাট বড় দরজা, আর সেই দরজার গায়ে হাত রাখতেই সেটা খুলে গেল। সে দু পা ভেতরে ঢুকেই থমকে গেল আর বলল, এটা আমি কোথায় এসেছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? চারপাশে সব কিছুই তো দেখছি সোনার। যাই একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো। মহেশ বুঝতে পারল ও যেটাকে দ্বীপ ভেবেছিল সেটা আসলে স্বর্ণপুরী, যেখানে সবকিছু সোনার। বাড়িঘর, গাছপালা, এমনকি গাছের ফুলগুলোও সোনার। এরপর মহেশ সামনের দিকে এগোলো। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে সামনে এলো।
দেখে মহেশ চমকে উঠল, কারণ মেয়েটা অপরূপ সুন্দরী। মাথায় কালো লম্বা চুল, গায়ে দামি জামা। এসব দেখে মহেশ বলল, কে কে আপনি? আমার রাজ্যে এসে তুমি আমাকেই বলছো আমি কে? আপনার রাজ্য? হ্যাঁ, আমি স্বর্ণকুমারী, আর এটা আমার রাজ্য স্বর্ণপুরী। কিন্তু তুমি কি করে এলে এখানে? কোনো সাধারণ মানুষ তো এখানে আসতে পারে না। এরপর মহেশ সেদিন রাতের ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে এই স্বর্ণপুরীর রাজ্যে আসার কথাটা বলল, আর এটাও বলল, স্বর্ণকুমারী, আপনি আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলুন দয়া করে। এই রকম সুন্দর একটা জায়গা থেকে তুমি ফিরে যাবে? তুমি বরং এখানেই থেকে যাও, তোমার আর কোনো অভাব থাকবে না। সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে, আর এই রাজ্যের সব গুপ্তধন তোমার হবে। কিন্তু এসব শুনে মহেশ বলল, না না, আমার এসব লাগবে না। আমি একা মানুষ, সাগরে মাছ ধরে বেশ ভালোই দিন কাটে। আপনি বরং আমাকে একটা নৌকা দিন, নয়তো আমি এখান থেকে আমার গ্রামে ফিরতে পারবো না। এটা শুনে স্বর্ণকুমারী বেশ অবাক হলো, কারণ এইরকম সুযোগ পেয়েও মহেশ কিচ্ছু চাইল না। বেশ, তাহলে তোমার যখনই কোনো সাহায্য লাগবে তুমি আবার এই স্বর্ণপুরীতে আসবে। এটা বলে সে মহেশকে দিল একটা বিশাল বড় নৌকা, যেটা মহেশের আগের নৌকার থেকে দ্বিগুণ বড় আর সুন্দর। মহেশ সেই নৌকাতে করে তার গ্রামের দিকে ফিরে গেল। সাগরের কূলে আসতেই দেখা হলো পবনের সাথে। পবন বলল, ও মহেশদা, কি খবর তোমার? বলো তো, কোথায় ছিলে এই 2 দিন? মহেশ মনে মনে ভাবল, এই 2 দিনে যা হলো, আর এই স্বর্ণপুরীর গুপ্তধনের কথা বললে বেটা নির্ঘাত আমাকে পাগল ভাববে। তাই কথা ঘুরিয়ে মহেশ বলল, আসলে হয়েছে কি পবনদা, আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি বের হইনি কোথাও। তা তোমাদের কি খবর বলো? সেদিন রাতে তো খুব বৃষ্টি হচ্ছিল, মাছ কেমন পেলে? পবন মুখটা শুকনো করে বলল, ও সবার বলো না গো মহেশদা, শুধু আমি কেন, গ্রামের প্রত্যেকটা ছেলেরই অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে কি যেন হলো, মাছ না আমি নেই, আমরা এক বেলা খেয়ে কোনো রকম বেঁচে আছি গো। এসব শুনে মহেশের খুব খারাপ লাগলো। এরপর তারা যে যার বাড়িতে চলে গেল। পরের দিন মহেশ তার সঙ্গীদের সাথে জাল নিয়ে সাগরে গেল মাছ ধরতে। কিন্তু বারবার জাল ফেলেও কোনো মাছ পেল না কেউ। সন্ধ্যা নেমে আসায় তারা সেদিনের মতন বাড়ি ফিরে গেল। রাতে শুয়ে শুয়ে মহেশ ভাবল, এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাই না খেয়ে মরবে। কি করা যায় তাহলে? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল স্বর্ণকুমারীর কথা। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম সেই স্বর্ণকুমারীর কথা। আমাকে তো বলেছিল আমাকে একটা সাহায্য করবে, তাহলে আমি কালই যাব সেই স্বর্ণপুরীতে। পরের দিন সকালে পবন ডাকতে এলে মহেশ পবনকে বলল, পবনদা, আজ আর আমি কোথাও যাব না, আমার একটা কাজ আছে। পবন বলল, সে কি গো মহেশদা, মাছ না ধরতে গেলে খাবে কি? সেই কাজই তো করতে যাচ্ছি আমি। পবন কিছুই বুঝতে পারল না, বলল, তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। এরপর মহেশ সেই স্বর্ণপুরীর বর্ণনা দিতে লাগলো।
কেমন চারপাশে সবকিছু সোনা দানা মণিমুক্ত ছড়ানো। আর তারপর বলল স্বর্ণকুমারীর কথা, আর সাথে এটাও বলল যে সে মহেশকে একটা সাহায্য করবে বলেছিল। তাই আমি আজ আবার যাব স্বর্ণকুমারীর কাছে, গিয়ে বলবো আমাদের যেন মাছ ধরার আবার ব্যবস্থা করে দেয়। আমাদের যে বড় নৌকাটা আছে ওতে করেই আমরা যাব। পবন আর কিছু না বলে ফিরে এলো সেখান থেকে। বাইরে এসে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, মহেশ দাদা যা বললো সেটা যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা সুযোগ বড়লোক হওয়ার। স্বর্ণপুরীর সব সোনা মণিমুক্তা আমি নিয়ে নেব, তাহলে আর কষ্ট করে এসব মাছ ধরতে হবে না। মহেশটা পাগল, সারা জীবন পাগলই থেকে যাবে। এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে? এরপর পবন সুযোগ বুঝে মহেশের নৌকাতে উঠে এক কোণে লুকিয়ে থাকলো। তারপর মহেশ আসতেই নৌকাটা নিজের মতন চলতে শুরু করলো সেই স্বর্ণপুরীর দিকে। মহেশ বুঝতে পারলো নৌকাটা জাদুর নৌকা, তাই নিজে নিজেই চলতে লাগলো। এরপর দূর থেকে ছোট্ট মতো দ্বীপটাতে এসে পৌঁছালো মহেশ, আর সাথে নৌকাতে লুকিয়ে থাকা পবন। কিন্তু এইবার পবনকে দেখে ফেললো মহেশ আর বলল, এ কি পবনদা, তুমি এখানে কি করে এলে? পবন মনে মনে ভাবলো, ওকে যদি আমি বলি লুকিয়ে লুকিয়ে এসেছি ওরই জাদুর নৌকাতে, তাহলে যদি গুপ্তধনের ভাগ চেয়ে বসে তখন কি হবে? এরপর পবন একটু কেশে বলল, আমি তো এই স্বর্ণপুরীর কথা অনেক আগের থেকেই জানি, তাই আমিও এসেছি সাহায্য চাই। কিন্তু কাল যখন তোমাকে বললাম এই স্বর্ণপুরীর কথা, তুমি তো তখন কিছুই বললে না। আচ্ছা চলো ভেতরে যাই এখন। এরপর মহেশ আগের বারের মতো দরজা খুলে ভেতরে গেল। কিন্তু পবন জীবনে প্রথমবার এমন স্বর্ণপুরী দেখল। ওর তো চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল এসব দেখে। হঠাৎ দেখলো একজন দাঁড়িয়ে আছে তাদের সামনে। পবন মনে মনে ভাবলো, এত দামি পোশাক, এমন সুন্দর চেহারা, এত গয়না, নিশ্চয়ই এটা স্বর্ণকুমারী হবে। স্বর্ণকুমারী, আমরা বড় বিপদে আছি। এবার স্বর্ণকুমারী বলল, বলো কি সাহায্য চাও তোমরা? আমাদের জালে কোনো মাছ উঠছে না, এমন চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো। আপনি আমাদের জন্য এমন কিছু করুন আমরা যেন আবার আগের মতো মাছ ধরে আমাদের জীবনযাপন করতে পারি। ঠিক আছে, তবে তাই হোক। এবার পবনের দিকে তাকিয়ে বলল, এবার বলো তো তুমি কি চাও? পবন বলে উঠল, আমি চাই এই রাজ্যের সব গুপ্তধন, আমি সবচেয়ে বড় লোক হতে চাই, যেন আর কোনোদিন কাজ না করতে হয় আমাদের। এছাড়াও অনেক অনেক সোনা দানাও চাই আমি। এটা বলার সাথে সাথেই স্বর্ণকুমারী জাদু করে পবনকে একটা সোনার ফুল গাছ বানিয়ে দিল আর বলল, তোমার অনেক শখ হয়েছিল না সোনার, আর লোভে পড়েই তো এসেছিলে এখানে মহেশকে লুকিয়ে ওরই নৌকাতে। এবার দেখো লোভের ফল কি হয়। এসব কি বলছেন স্বর্ণকুমারী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও লোভে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মহেশ, তোমার সততায় আমি মুগ্ধ। এত সুযোগ পেয়েও তুমি একটু লোভ করনি, তাই আজ থেকে এই রাজ্যের সব গুপ্তধন তোমার। এরপর মহেশ সেই গুপ্তধন নিয়ে ফিরে গেল তার নিজের গ্রামে। সেখানে গিয়ে দালান বাড়ি তুলল, আর যখনই কোনো মানুষের সাহায্যের দরকার পড়ে মহেশ সবার আগে সেখানে ছুটে যায়। এক যে ছিল কৃষ্ণনগর রাজ্য। সেই রাজ্য ছিল দুইটি গ্রাম। দুইটি গ্রামে ছিল সুখ শান্তিতে পরিপূর্ণ। একটি গ্রামের নাম ছিল শান্তিপুর,
ও অপরটি হরিপুর। হঠাৎই একদিন কৃষ্ণনগর রাজ্যের উপর একটি কালো ছায়া নেমে আসলো। কৃষ্ণনগর রাজ্যে শান্তিপুর গ্রামে একদল ডাকাত গ্রামবাসীর সর্বস্ব লুট করে নিয়ে গেল। এই খবর মন্ত্রী শোনা মাত্রই রাজাকে বলল, রাজামশাই, রাজামশাই, এ কি হলো আমাদের রাজ্যে? একদল ডাকাত আমাদের রাজ্যের শান্তিপুর গ্রামে সর্বস্ব লুট করে নিয়েছে। তাই গ্রামবাসীরা আপনার সাথে দেখা করতে এসেছে। এ কি বলছো? রাজ্যের চারপাশে এত প্রহরী থাকা সত্ত্বেও ডাকাত দল রাজ্যে প্রবেশ করলো কি করে? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা চলো আগে গিয়ে গ্রামবাসীর সাথে দেখা করে আসি। রাজামশাই, রাজামশাই, আমাদের সকলের জমানো ধন সম্পদ সব ডাকাত দল লুট করে নিয়েছে। এখন আপনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে গ্রামবাসী চলে গেল। তখন রাজামশাই মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী, সেনাপতিকে বলো শান্তিপুর গ্রামে একদল প্রহরী পাঠিয়ে দিতে। এই বলে মন্ত্রী রাজার কথা মতো শান্তিপুর গ্রামে একদল প্রহরী পাঠিয়ে দেয়। সর্দার, শান্তিপুর গ্রামে তো রাজামশাই পাহারা বাড়িয়ে দিয়েছে। এখন তো আমাদের এই গ্রামে প্রবেশ করা সম্ভব নয়। আরে কি বলিস এসব? কিন্তু ওই গ্রামবাসীর ধন সম্পদ তো অঢেল। ওই গ্রামে ঢুকতে না পারলে তো আমাদের না খেয়ে তো দিন কাটাতে হবে। সর্দার, চিন্তার কোনো কারণ নেই। শান্তিপুর গ্রামে প্রহরী বাড়িয়ে দিলেও হরিপুর গ্রামটা এখনো ফাঁকা। শুনেছি হরিপুর গ্রামেও রয়েছে অঢেল ধন সম্পদ। ঠিক আছে, তাহলে পরশু পূর্ণিমার রাত্রেই আমরা হরিপুর গ্রামে লুট করতে যাব। এই বলে তারা পূর্ণিমার রাত্রের জন্য অপেক্ষা করতে লাগলো। তো চলুন এবারে যাওয়া যাক হরিপুর গ্রামে। হায় হায়, এ কি হলো? এখানেই তো রেখেছিলাম হাতটি, কোথায় গেল? ওগো কই, তুমি শুনছো? এদিকে আসো, শুনে যাও। হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? গতকাল তুমি আমার জন্মদিনে যে হারটি উপহার দিলে, ওটা আর খুঁজে পাচ্ছি না। তোমার নিয়ে দেখছি ভারী মুশকিলে পড়েছি। প্রতিদিন তোমার একটা না একটা জিনিস হারিয়েই চলেছে। আচ্ছা বাড়িতে আছে হয়তো, একটু খুঁজে দেখো না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি? এটি শুনে মোড়ল ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলল, কিরে হরি, এতদিন পর যে? তা বল কেমন আছিস? কোনো খবর আছে নাকি? আমি তো ভালোই আছি, কিন্তু সামনে তো হরিপুর গ্রামের ঘোর বিপদ। আরে বলিস কি? কি হয়েছে খুলে বলতো একটু। এই বলে হরি মোড়লকে সবটা খুলে বলল। এখন তো আমাদের এই গ্রামে প্রবেশ করা সম্ভব নয়। আরে কি বলিস এসব? কিন্তু ওই গ্রামবাসীর ধন সম্পদ তো অঢেল। ওই গ্রামে ঢুকতে না পারলে তো আমাদের না খেয়ে তো দিন কাটাতে হবে। সর্দার, চিন্তার কোনো কারণ নেই। শান্তিপুর গ্রামে প্রহরী বাড়িয়ে দিলেও হরিপুর গ্রামটা এখনো ফাঁকা। তুই সকল গ্রামবাসীকে বটতলায় একত্রিত হতে বল, আমি আসছি। এই বলে হরি সকল গ্রামবাসীকে নিয়ে বটতলায় একত্রিত হলো। সবাইকে একত্রিত দেখে মোড়ল মশাই বলল, আমি খবর পেয়েছি পাশের গ্রামের মতো আমাদের গ্রামেও সর্বস্ব লুট করার পরিকল্পনা করেছে ডাকাত দল। তাই আমাদের এখনই সতর্ক হতে হবে, নয়তো আমাদেরও সর্বস্ব হারাতে হবে। এ কি বলছেন মোড়ল মশাই? আমাদের সর্বস্ব লুটে নিলে আমাদের কি হবে? আপনিই আমাদের অভিভাবক, আপনিই আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটাই মাত্র রাস্তা রয়েছে। কি উপায় মোড়ল মশাই, বলুন। তোমরা তোমাদের অর্থ সম্পদ আমার কাছে দিয়ে যাও, আমি সেগুলো একটি সংরক্ষিত স্থানে রেখে দেব। ডাকাত দলের আক্রমণ শেষে আবার তোমাদের সম্পদ তোমাদেরকে ফেরত দেব। মোড়ল মশাইয়ের কথা মতো গ্রামবাসীরা তাদের অর্থ সম্পদ মোড়লের কাছে গচ্ছিত রাখলো এবং মোড়ল মশাই গ্রামবাসীর অর্থ সম্পদ তার বাড়ির পাশে গর্ত করে মাটিতে পুঁতে রাখলো। পরের দিন রাতের বেলা, কই রে সবাই, এইদিকে আয়। অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এবার আক্রমণের পালা। এই বলে ডাকাত দল ঝাঁপিয়ে পড়ল হরিপুর গ্রামের উপর। কিন্তু অল্প কিছু ধন সম্পদ ছাড়া আর কিছুই পেল না তারা গ্রামে।
তখন ডাকাত সর্দার বলল, কিরে, তুই না বলছিলি এই গ্রামের মানুষের অঢেল ধন সম্পদ? কিন্তু এই গ্রামে তো তেমন কিছুই নেই। এরপর থেকে ভালো করে খোঁজ খবর না নিয়ে আমাকে কিছু বলতে আসবি না। এই বলে রেগে মেগে ডাকাত সর্দার তাদের ডেরায় ফিরে গেল। পরের দিন সকালবেলা মোড়ল মশাই, ও মোড়ল মশাই। হ্যাঁ রে, তোরা এসেছিস? আয় আয়, আমার সাথে আয়। এই বলে মোড়ল মশাই গ্রামবাসীর ধন সম্পদ ফেরত দেওয়ার জন্য একটা জায়গা দেখিয়ে গর্ত করতে বলল। কিন্তু গর্ত করার পর দেখা গেল সেখানে অল্প কিছু ধন সম্পদ রয়েছে। তখন গ্রামবাসী মোড়লকে বলল, এ কি মোড়ল মশাই, আপনার উপর ভরসা করে আমরা আমাদের এতদিনের জমানো অর্থ সম্পদ আপনার কাছে গচ্ছিত রাখলাম, আর আপনি শেষমেশ কিনা এত বড় ক্ষতি করলেন আমাদের। না না, তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি এমনটা করিনি। এই বলে গ্রামবাসী তাদের ধন সম্পদ চুরির দায়ে মোড়লকে গ্রাম থেকে বের করে দিল। বিশ্বাস করো গিন্নি, আমি চুরি করিনি, আমি চোর নই। ওরা আমাকে ভুল বুঝলো। আমি জানি তুমি চুরি করনি, তুমি তো সারা জীবন গ্রামবাসীর ভালো চেয়ে এসেছো। এই বলে মোড়ল ভাবতে থাকে, যদি আমি এই ধন সম্পদ না নিয়ে থাকি তাহলে কে নিল। হঠাৎ তার মনে পড়ে তার গিন্নির জন্মদিনের হার হারিয়ে যাওয়ার কথা। প্রতিনিয়ত তার বাড়ি থেকে কিছু না কিছু জিনিস হারাতেই থাকতো। তার উপর ছিল ইঁদুরের উৎপাত। পরবর্তীতে খোঁজাখুঁজি করে দেখা যেত ইঁদুরের গর্তের মধ্যে সেগুলো রয়েছে। তার বুঝতে আর বাকি রইল না এই কাজ ইঁদুরেরই। তাই সে গ্রামবাসীর এই ভুল ধারণা ভাঙতে মনে মনে সিদ্ধান্ত নেয় রাতের বেলায় হরিপুর গ্রামে যাওয়ার। পরের দিন রাতের বেলা এ কি মোড়ল মশাই, আপনি আপনি কি আবার এসেছেন আমাদের ক্ষতি করতে? না না, তোমরা আমাকে ভুল বুঝছো। এই বলে মোড়ল মশাই তার বাড়িতে ইঁদুরের উপদ্রবের কথা খুলে বলে এবং বাড়ির চারপাশে গর্ত করে বাকি ধন সম্পদ খুঁজতে বলে। তখন গ্রামবাসী মোড়লের কথা মতো বাড়ির চারপাশে গর্ত করে বাকি ধন সম্পদ খুঁজে পায় এবং মোড়লের প্রতি নিজেদের ব্যবহারের জন্য লজ্জা পায়। আগে বাবু, বলছিলাম যে। আরে হ্যাঁ বল, কি আর বলতে গিয়ে থেমে কেন যায় শুনি? আগে বাবু, আমি তো বাবু মূর্খ মানুষ, লেখাপড়াও তেমনটা জানি না, তবে পড়তে পারি কোনো মতো। দেখুন তো বাবু, এটা কি? দেখবো কি আর, কি বা এনেছিস শুনি? তোকে না বললাম পুরোনো এই ঘরটা পরিষ্কার করতে? হ্যাঁ বাবু, ওটাই তো বলছিলাম। হঠাৎ নথিপত্র ঘাঁটতে গিয়ে দেখি একটা রহস্যময় চিঠি, তাই ভাবলাম। আরে বলিস কি? কি দেখি দেখি, দেখা তো আমাকে। এই বলে কানাই মোড়ল মশাইকে চিঠিটা হাতে দিল। মোড়ল চিঠিটা দেখার পর তো অবাক হয়ে গেল আর বলল, আরে কানাই, তুই এ কি এনেছিস রে? আমি তো। কেন বাবু, কি হলো? এই মরছি রে, এইবার এখন আমার কি যে হবে? ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। আরে আর বলিস না রে, এ তো অবিশ্বাস্য ব্যাপার। এতে লেখা আছে আমাদের পূর্বপুরুষের গুপ্তধনের সন্ধান, যা অনেক বছর আগে বনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। কানাই তো শুনে অবাক আর মোড়ল মশাইকে বলল, গুপ্তধন? কিন্তু বাবু, গুপ্তধন সেটা ওখানে কেন এবার রাখবে? আরে বুদ্ধ, আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধের সময় সোনার মুদ্রাগুলো একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রেখেছিল, যেন শত্রুদের হাত থেকে সেটা রক্ষা করতে পারে। কিন্তু চিঠিটা দেখে মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা এই গুপ্তধনের জায়গাটি বের করতে পারেনি। তাহলে কি এখনো সেই ধন মাটির নিচেই রয়ে গেছে? হ্যাঁ গো গিন্নি, তবে চিঠিতে বেশ কিছু সংকেত রয়েছে, যা সমাধান করলে হয়তো গুপ্তধনের জায়গাটি খুঁজে পাওয়া যেতে পারে।
তবে তাই করো, কিন্তু হ্যাঁ। কানাই, যা তো রঘুবীর আর পলবীরকে ডেকে নিয়ে আয়। কিন্তু আমি মনে করি ওদের থেকে বাচ্চারাই রহস্য সমাধানে ভালো, কারণ তাদের মন কৌতূহলী এবং তারা নতুন কিছু শেখার জন্য সব সময় উদগ্রীব। আগে বাবু, গিন্নিমা কিন্তু মন্দ বলেনি। তাহলে কি আমরা বাচ্চাদের সাহায্য নিব? এরপর গ্রামের প্রতিটা বাচ্চাদের কাছে খবর পৌঁছানো হলো। এসব শুনে গ্রামের কিছু লোকজন তাদের মধ্যে বলা বলি করছে, আরে কি বলে আমাদের মোড়ল মশাই, দেখেছিস তোরা? হ্যাঁ গো দাদা, বাচ্চারা কি তাহলে পারবে বলো তো? তাহলে বোস, মোড়লের মাথা কি তবে নষ্ট হয়ে গেল? হবে হয়তো, আমারও তো তাই মনে হচ্ছে। এ কি, তোমরা এসব কি বলছো? মোড়ল মশাইয়ের মতো মানুষ হয় বলো তো? সে হয়তো কোনো কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি কথা মন্দ বলনি। অপরদিকে ওই সুজনপুর গ্রামের বাচ্চাদের মধ্যে রিন্তি, মিষ্টি ও অয়ন ছিল সবচেয়ে কৌতূহলী। এই মিষ্টি শোন। হ্যাঁ রে দিদি, বল, কিছু বলবি? হঠাৎ সেখানে অয়ন চলে এলো আর ওদের দেখে বলল, কিরে তোরা এখানে যে? তোরা মোড়ল মশাইয়ের দেয়া খবরটি পেয়েছিলি? হ্যাঁ রে, পেয়েছি, আর এই জন্যই তো মিষ্টিকে জানাতে এলাম। আরে তোরা শুনেছিস? আমিও শুনেছি রে, কিন্তু আমার মা তো মানা করেছে যে বাড়ির বাইরে না যেতে। এখন তোরাই বল, কি করি আমি? আরে চল, আমিও তো আছি রে। এ কথা শুনে রিন্তি হাসতে হাসতে বলল, যে কিনা সব কিছুতে ভয় পায় আর সে বলে এইটা। যাই হোক, চল মিষ্টি, আমরা তিনজনই যাই তবে মোড়লের কাছে। এই কথা শেষ করে তারা চলল মোড়লের বাড়িতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তারা মোড়লের বাড়িতে পৌঁছালো আর গিয়ে বলল, প্রণাম মোড়ল মশাই। আরে বাচ্চারা, তোমরা যে? আমরা এসেছি গুপ্তধনের রহস্য উন্মোচন করতে। আমাদের একটা সুযোগ করে দিন মোড়ল মশাই। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের রহস্য সমাধানের একটা সুযোগ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নাও তবে এই চিঠিটা নাও। এবার এটাকে সমাধান করে দেখাও তো। রিন্তি চিঠিটা হাতে নিল, বেশ সময় ধরে চিঠিটা পরখ করে দেখল আর বলল, অয়ন দেখ দেখ, এখানে কিছু একটা সংকেত দেওয়া রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। তার মানে যেখানে সূর্য ওঠে সেখানেই শুরু। পাহাড়ের পাদদেশে ঝর্ণার সুর। তিনটি বড় গাছের ছায়ার তলে লুকিয়ে আছে গ্রামের গৌরব রত্নগুলো। মিষ্টি হেসে বলল, আরে এটা তো অনেকটা ধাঁধার মতো যে। হ্যাঁ রে, তার মানে আমাদের সূর্যোদয়ের দিক থেকে শুরু করতে হবে। দেখেছো গিন্নি, আমি বললাম না? আরে মানে হ্যাঁ, আজ তোমার জন্যই তো আমাদের পূর্বপুরুষের গুপ্তধনের সন্ধান পেতে চলেছি। আর হ্যাঁ বাচ্চারা, এই গুপ্তধনের খোঁজ খুবই রহস্যময়। তবে তোমরা যদি সাহসী হও এবং বিশ্বাস রাখো, তাহলে হয়তো অবশ্যই সফল হতে পারবে এই অভিযানে। এরপর তারা মানচিত্রের নির্দেশনা অনুসরণ করে যাত্রা শুরু করলো। প্রথমেই তাদের একটি ভুতুড়ে বন পাড়ি দিতে হলো। বনের মধ্যে অদ্ভুত শব্দ ও ছায়ায় এসব দেখে ভয় না পেয়ে তারা নির্ভীকভাবে এগিয়ে চলল। বনের মাঝখানে তারা একটি প্রাচীন মন্দিরের সামনে পৌঁছালো। মন্দিরে ঢুকে তারা দেখে এক রহস্যময়ী সাধু বাবা তাদের জন্য অপেক্ষা করছেন। তাদের দেখে সাধু বললেন, ভোলে, জয় শিব শম্ভু।
আয় তোরা আয় এদিকে, তোদের জন্য অপেক্ষা করছিলাম রে। আমাদের জন্য সাধু বাবা? কিন্তু আমরা এসেছি আপনি জানলেন কিভাবে? আমি সব জানি রে, আর এটাও জানি যে তোরা এখানে এসেছিস এই গুপ্তধনের খোঁজে। হ্যাঁ সাধু বাবা, আমরা এসেছি মোড়ল মশাইয়ের পূর্বপুরুষের গুপ্তধনের খোঁজে। আরে সবই জানি রে, আর হ্যাঁ, যেটা নেই ওই মানচিত্রে সেটা রয়েছে আমার কাছে। কি রয়েছে সাধু বাবা, বলুন আমাদের। সব বলবো রে, ধৈর্য ধর। কিন্তু তার আগে যে তোদের যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে রে। হ্যাঁ সাধু বাবা, বলুন কি প্রশ্ন? তাহলে শোন, প্রথম প্রশ্নটি হলো, 2টি রাস্তা, একটি সত্য অন্যটি মিথ্যা, তবে তোরা কোন পথে যাবি? রিন্তি, অয়ন এবং মিষ্টি চিন্তা করলো, আর রিন্তি বলল, সাধু বাবা, সত্যের পথ অনেক কষ্টের হলেও সত্য সুন্দর, তাই আমরা সত্যের পথটি যথাযথ উপযোগী বলে মনে করি। বাহ, বেশ বেশ। এবার দ্বিতীয় প্রশ্নটা তাহলে শোন, একটি কুয়া যার জল সোনা, কিন্তু এর নিচে লুকাই বিপদ। কেন এই জল, কেন এই সোনা, বুঝতে হবে তোদের। এসব শুনে অয়ন বলল, আচ্ছা, একটি কুয়া যার মধ্যে জল সোনা আর নিচে বিপদ, তার মানে আমাদের এই কুয়াকে পাশ কাটিয়ে চলাই উচিত, কেননা কুয়াটা আসলে একটি ফাঁদ। সাধু বাবা, সাধু বাবা, কুয়াটা একটা ফাঁদ মনে হচ্ছে, তাই কুয়াটাকে পাশ কাটিয়ে চলে যাওয়াই উত্তম। বেশ সুন্দর, আমি জানতাম। তবে হ্যাঁ, এটা কোনো প্রশ্ন নয়, এবার এটা সমাধান করে দেখাতো। ও ঝটপট খড়মট জোয়া। সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে হঠাৎ তাদের পাশে একটি দরজা প্রকট হয়। দরজা দেখে তো ওরা অবাক। তখন সাধু বাবা বললেন, তোরা দেখতে পাচ্ছিস যে দরজা, সেই দরজাতে নেই তালা আর নেই চাবি, কিন্তু দরজার পিছেই রয়েছে তোদের গন্তব্যের শেষ আশ্রয়স্থল। এখন কিভাবে এই দরজাকে অতিক্রম করবি যখন চাবিই নেই এই দরজায়? অয়ন আর রিন্তি ভেবে পেল না। হঠাৎ মিষ্টির মাথায় একটা বুদ্ধি আসলো, আর মনে মনে ভাবলো, আচ্ছা, দরজা আছে যার তালাও নেই, চাবিও নেই, তবে কি দরজা খোলায়? দেখি তো, দরজায় গিয়ে ধাক্কা দিয়ে দেখি খোলে কিনা। এই ভেবে মিষ্টি গেল দরজার কাছে, আর এই চাওয়া দেখে অয়ন ডাকতে লাগলো। সে কথায় কান না দিয়ে এগিয়ে গেল সাহসিকতার সাথে, এবং গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। বাহ, তোদের বন্ধুত্বের কোনো জবাব নেই রে। তোরা সমাধান করেছিস, এবার যা। জয় শিবশম্ভু। এই বলে তারা দরজা দিয়ে প্রবেশ করলো, আর গিয়ে দেখতে পেল পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার সুর, এবং তার সামনেই রয়েছে সেই 3টি বড় গাছ। তারা এগিয়ে গেল। এই দেখ দেখ, সেই 3টি গাছ যেটা মানচিত্রে দেখা যাচ্ছিল, তার মানে মনে হচ্ছে আশেপাশে গুপ্তধন রয়েছে। এরপর তারা 3 বন্ধু 3টি গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর মিষ্টি দেখতে পেল একটা পুরনো বাক্স। বাক্সটি অনেক পুরনো, ধুলো মাখা, আর সেটার গায়ে সোনার নকশা করা আছে। হঠাৎ অয়ন এসে বলল, পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি গুপ্তধন। এরপর তারা খুশি মনে বাক্সটি নিয়ে মোড়লের বাড়িতে নিয়ে আসে। মোড়ল এবং গিন্নিমা তাদের দেখে খুশিতে আত্মহারা হয়ে যান। বাক্সটি খুলতেই ভেতর থেকে ঝলমলে সোনার মুদ্রা বের হয়। বাহ, সুন্দর কাজ করেছো বাচ্চারা। আমাদের পূর্বপুরুষের গুপ্তধন শেষমেশ উদ্ধার করতে পেরেছ তোমরা। তোমাদের কথায় এই গ্রামবাসীরা চিরকাল মনে রাখবে। তোমরা সকলেই সুজনপুরের গর্ব। আমরা তোমাদের সকলকেই পুরস্কৃত করব। গিন্নিমা, এই গ্রামের সকলের কল্যাণের জন্য ব্যবহার করা হোক, যাতে সবাই উপকৃত হবে। হ্যাঁ রে হ্যাঁ, এটা শুধু আমাদের নয়, এই গুপ্তধন পুরোটাই সুজনপুরবাসীর।
অয়ন, মিষ্টি ও রিন্টি তাদের এই অভিযান জীবনের মূল্যবোধ পরিবর্তন করে দিল। তারা গ্রামে ফিরে এসে সকল গ্রামবাসীকে বলল, শোনো গ্রামবাসী, সত্যিকারের ধন সম্পত্তি শুধুমাত্র সোনাদানা মণিমুক্তাই নয়, সত্যিকারের গুপ্তধন হলো তোমাদের সাহস, বিশ্বাস ও বুদ্ধিমত্তা। আর এই ধন সম্পদগুলো কখনো হারাবে না। আর এটি বলেছেন অর্জুন, যিনি মোড়ল মশাইয়ের পূর্বপুরুষ। এই অভিযান তাদের জীবনকে পরিবর্তন করে দিল এবং তারা গুপ্তধনের সন্ধান নয়, বরং বুদ্ধি, বন্ধুত্ব ও পরিশ্রমের গুরুত্ব দিয়েছে। রামু আর হরি ছিল দুই ভাই। তারা একসাথে কৃষ্ণনগর নামের একটি গ্রামে বসবাস করত। রামু ছিল পরিবারের বড়, তাই হরিকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করাতো। আরে হরি, বাড়ির সকল কাজ তো ভালোই করছিস। এই নে তোর আজকের হাজরে। এ কি দাদা, তুমি আমাকে শুধু 4টা রুটি ও একটু ডাল দিলে যে? উফ, তোকে নিয়ে আর হলো না। আমি যদি তোকে পয়সা দিতাম তবে আটা কিনে রুটি বানাতে হতো, আর তুই একবারে বিনা জ্বালানি তেল ছাড়া রুটি বাচ্ছিস। এতে তোর ভালো হলো না? হ্যাঁ দাদা, ঠিকই তো বলেছ। আমার যা প্রাপ্য তুমি বুঝেছ, তাই আমাকে দিয়েছ। 4টে রুটি নিয়ে সে বাড়িতে ফিরে গেল। ওগো, এই 4টে রুটিতে আর কি বা হবে বলো? সারাদিন পরিশ্রম করলে আর তোমাকে এই দিল? আমার পরিশ্রমের মূল্য যা হয়েছে দাদা আমাকে তাই দিয়েছে। নাও, খেয়ে নাও তো এবার। আজ না হয় এই খেলে, কাল কি হবে? কালকের কথা চিন্তা করলে না একবার? আজ তো খেয়ে নাও, কালকেরটা কাল দেখা যাবে। খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, গেলাম গো গিন্নি। কালকের মতো আজও খালি হাতে ফিরো না কিন্তু, ঠিক আছে? হরি বেরিয়ে গেল তার দাদার বাড়িতে আবারও কাজ করতে। এই হরি, এদিকে আয় তো, একটু শুনে যা তো। এই তো দাদা, আসি। বলো দাদা। বলি কি, কাল আমার জন্মদিন, তুই কিন্তু অবশ্যই আসবি। আর হ্যাঁ, সাথে কিন্তু বউকে নিয়ে আসিস। আচ্ছা দাদা, ঠিক আছে, আসবো আমি। কালকের মতো আজও তাকে 4টে রুটি ও তরকারি দিয়ে বাড়ি ফিরিয়ে দিল। কি গো, আজও এই নিয়ে ফিরলে? এই দিয়ে কি পেট ভরবে? আজ এই দিয়ে জল খেয়ে পেটটা ঠান্ডা করো। কাল আমাদের নেমন্তন্ন আছে। কাল কোথায় নেমন্তন্ন? আর কার বাড়িতে? কার বাড়িতে হবে আবার? ওই যে আমার দাদার বাড়িতে। কাল দাদার জন্মদিন। দাদা বলেছে বউকে সঙ্গে নিয়ে আসতে। তা বলি, দাদার জন্মদিন তো, দাদাকে কি দেব শুনি? ঘরে তো না আছে টাকা, না আছে কোনো জিনিস। দাদা তো অনেক বড় লোক, দাদাকে দেওয়ার মতো তো আমাদের কাছে কিছুই নাই। তা দাদার জন্মদিন বলে কথা, খালি হাতে যাওয়া যায় বলো? আচ্ছা, আমাদের আলমারিতে একটা ছবি আছে না, মায়ের, আমার আর দাদার? হ্যাঁ, আছে তো। ওই ছবিটাই কাল দাদার জন্য কাগজে মুড়িয়ে নিয়ে যাব ভাবছি। আচ্ছা, তাই করো তবে। পরের দিন তারা দুজনে উপহারটি সাথে নিয়ে বেরিয়ে পড়ল। এই নে দাদা, মায়ের, আমার আর তোর ছবিটা। আরে হরি, এসেছিস? এত দেরি হলো যে? যা যা, কাজে লেগে পড়, এখনো তো অনেক কাজ বাকি। এই যা তো, হরিকে একটু কাজ বুঝিয়ে দিয়ে আসতো। কাজ শেষ হবার পর রামু বলল, এই ওদেরকে খেতে দে তো। আসলে হরি অনেক বাড়তি গ্যাস এসেছিল তো, তাই একটু খাবারে কম পড়েছে। নে, আজকের মতো এইটুকু খেয়ে নে। তুই তো নিজেরই লোক, তোকে খাবার দিতে আর কিসের লজ্জা। খা খা ভাই, পেট ভরে খা। কিরে, খিদে পেট নিয়ে বাড়ি কেন যাস? বউ, তুমি কিছু বললে? আমি কেন তোমায় কিছু বলবো? যাও, আরো যাও, দাদার জন্মদিন খেয়ে আসো। তবে কে বলল? ওরে আমি রে, আমি তোর অভাব। কে 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 তুমি?
ওরে চিনতে পারছিস না? ওরে আমি তোর অভাব। তুমি আমাদের সঙ্গে চললে কেন? আমি তোর সঙ্গে চলবো কেন? আমি তো সবসময় তোর সাথেই আছি। মানে মানে কে তুমি? অভাব। অভাব? হ্যাঁ, তোমার খিদে, তোমার দারিদ্র, তোমার দুঃখ। তুমি কি চাও আমার কাছে? কিচ্ছু না, যেমন ছিলাম তোমার কাছে তেমনই থাকবো। কিন্তু আমি তো গরিব, আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাও। এই জন্যই তো আমি তোমার সাথে। তোমার যেদিন খিদে, দারিদ্রতা, দুঃখ, জীর্ণতা চলে যাবে, তুমি সেদিন বড়লোক হয়ে যাবে, সেদিনই আমি চলে যাব। কিন্তু আমি তো গরিব, আমি বড়লোক হতে পারবো না তো, তাই তুমি চলেই যাও। তুমি গরিব, এজন্যই তো তোমার সাথে আছি আমি। সেই কাল থেকে না খেয়ে পেটে কোনো দানা পানি পড়েনি, আর কত জল খেয়ে থাকবো বলো তো? তুমি একটু যাও না, পাশের বাড়ির বুড়িমার থেকে কিছু নিয়ে আসো না। গেছিলাম, বুড়িমা বলল প্রতিদিন আমাদের এই অভাবের খাদ্য জোগাতে তিনি আর পারবেন না। তাহলে কি করব এখন? ঘরে একটা কাঁসার থালা আছে না, ওটা বিক্রি করতে পারো। আচ্ছা, আমাদের একটা কাঁসার থালা আছে না? হ্যাঁ আছে তো, ঘরের এইটাই শেষ জিনিস কিন্তু। ওইটাই দাও, ওইটা দিয়ে যদি কিছু পাওয়া যায় তো আজকের মতো চালিয়ে নেওয়া যাবে। হাই রে, একে একে সব গেল, ঘরের একটা মাত্র থালা, তাও। খিদের জ্বালা বড় জ্বালা। এই খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না, এনে দাও তো তাড়াতাড়ি, যাও। যাক বাবা, বাঁচা গেল, 200 টাকা পাওয়া গেল, আজকাল পরশু তরশু চলে যাবে। এ কি, শুধু ভাত খাবে নাকি? একটা মাছ নাও, দেখবে মাছের সাথে সর্ষে ইলিশ বাটা দিয়ে মাছ যা লাগে না, আহ! আর খাবার শেষে একটু চাটনি, আহ, জমে যাবে। আরে তুমি তো মন্দ বলনি, জানো কতদিন মাছ দিয়ে ভাত খাই না। ওই যে মাছ। দাদা মাছ নেন, মাছ, সুস্বাদু মাছ, নদীর মাছ। দাদা মাছ নেন, মাছ, দামে কম মানে ভালো মাছ। ওই যে মাছ, দেখো, যাও যাও মাছ নিয়ে আসো। ও দাদা, এ মাছ কত করে গো? আরে দাদা মাত্র 50 টাকা, দাম কম আছে দাদা, নিয়ে যান নিয়ে যান। না গো দাদা, থাক, দাম অনেক গো, আজ খেলে কাল আর খেতে পারবো না। আরে এত কি ভাবছো, এতদিন পর খাবা, এ কি করছো? একদিনে তো খাবে, নাও নাও। দাও দাদা, একটা মাছ দাও। একটু তেল সর্ষে আর ঘি ছাড়া কি জমবে বলো? সর্ষে পাতুরি করে খাবে, তারপর খাবার শেষে একটু চাটনি না হলে তো হবে না বলো? ওরে বাবা, এ কি সব বলছো গো? আরে তুমি কি রোজ খাবে নাকি বলো? আজই তো, একদিনই তো। তারপর বউ আছে না, কতদিন ভালো মন্দ খেতে পায় না, ভাবো তো। আজ যেহেতু একটু খাওয়ানোর সুযোগ পেয়েছো, তবে হাতছাড়া কেন করবে বলো তো? বউ, ও বউ, কই তুমি? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বলি কি, বাজার থেকে থালা বিক্রি করে যা পেলে এইসব কিনে টাকা উড়িয়ে দিলে সব? ওরে বউ, একদিনই তো খাবো, এভাবে বলছো কেন? কাল কি আবার পেটে গামছা বেঁধে জল খেয়ে থাকবো? উফ, এত ভেবো না তো, কালকেরটা কাল দেখা যাবে। এখন যাও তো, রান্নাটা বসাও, খিদেতে পেটে বিড়াল লাফাচ্ছে। আচ্ছা অভাব, কালকের টাকা তো সব শেষই হয়ে গিয়েছে, এখন কি করব আমি? চলো, বনের শুকনো গাছ কাটবে। আমার তো কুড়ালদা কিছুই নেই, কিভাবে করব আমি? পাশের বাড়ি থেকে ধান নাও, তবেই তো হলো। যদি না দেয় তখন? দেবে না কেন? বলবে আমি কাঠ কেটে যা রোজগার হবে তা থেকে তোমার ভাড়া চুকিয়ে দেব। বলছো যখন, তখন যাই।
এই জঙ্গলে কাঠ কোথায় পাওয়া যায় জানো তো? বাহ, জানবো না কেন, এই জঙ্গলে অনেক কাঠ কেটেছি। আচ্ছা, তোমার মতিগতি তো ঠিক লাগছে না। তুমি আমার সব খরচ করিয়ে দিলে, এবার তুমি কি আমার প্রাণটাও নিতে চলেছ? তুমি তো এমনিতেই মরে আছো, আর কতবার মরবে বলো? চলো এবার চলো। ওই দেখো, বড় পাথর দেখতে পাচ্ছ? নাও, এবার এটা ঠেলো। এই এত বড় পাথর আমি ঠেলবো কি করে? আমি পারবো না। আরে পারবে পারবে। ভাবো তুমি 1 মাস না খেয়ে, তোমার পেটে খিদে, তোমার ঘরে কিছু নেই, তোমার বউয়ের একটা কাপড় আছে তাও ছেঁড়া। পারবে, তুমি পারবে। আমি পেরেছি, আমি পেরেছি। তুমি পারোনি, তোমার অভাব তোমাকে দিয়ে পাথর সরিয়েছে। এবার যাও, দেখো নিচে একটা কলস আছে, ওটা নিয়ে আসো। হ্যাঁ, এত কলস ভর্তি সোনার মোহর? হ্যাঁ, নিয়ে আসো তাড়াতাড়ি। চলো আমরা সবকিছু কিনে সুখে দিন কাটাই। তাড়াতাড়ি নিয়ে আসো। অভাব, একটু দেখো না নিচে আরো আছে কিনা। দাঁড়াও তুমি উপরে, আমি দেখছি। তখন অভাবটা নিচে গেল মোহর খুঁজতে, আর হরি অমনি সেই সুযোগে গর্তটা পাথর চাপা দিয়ে বন্ধ করে দিল। এ কি করলে আমার সাথে? তুমি এই গর্তের মধ্যেই বন্ধ হয়ে থাকো। তুমি উপরে এলে এই মোহর 2 দিনেই উড়ে যাবে, যা আমি কিছুতেই হতে দেব না। বাঁচাও বাঁচাও, আমাকে রেখে যেও না। এই বলে হরি বাড়ি ফিরে গেল এবং তার সংসার সুখ শান্তিতে ভরে গেল। পরের দিন সকালে, দাদা, কাল আমার বাড়িতে বউয়ের জন্মদিন, তুমি আসবে কিন্তু। তুমি আসলে আমি অনেক খুশি হব। যে কিনা দুমুঠো খেতে পেত না, আমার বাড়িতে কাজ করত, তার বাড়িতে অনুষ্ঠান। আসলে দাদা, আমার তো আপন বলতে তুমি একমাত্র। তা এখন আমি আসি দাদা, আরো গ্রামের মানুষকে নেমন্তন্ন করতে হবে। হরির এই সকল পরিবর্তন দেখে পরের দিন সকালে রামু বেরিয়ে পড়ে রহস্য উন্মোচনের জন্য। সেইখানে পৌঁছে গিয়ে রামু হরিকে যা বলল। কিরে হরি, তুই এত লোকের আয়োজন করছিস, হঠাৎ করে কি গুপ্তধন পেয়েছিস? তাহলে শোনো ব্যাপারটা। আচ্ছা অভাব, কালকের টাকা তো সব শেষই হয়ে গিয়েছে, এখন কি করব আমি? এ কি করলে আমার সাথে? তুমি এই গর্তের মধ্যেই বন্ধ হয়ে থাকো। তুমি উপরে এলে এই মোহর 2 দিনেই উড়ে যাবে, যা আমি কিছুতেই হতে দেব না। বাঁচাও বাঁচাও। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। তুই আমার থেকেও বড় লোক হবি, তোর অভাবকে তোর কাছে ফিরিয়ে দেব, তখন দেখবি মজা কাকে বলে। এই বলে রামু অভাবকে মুক্ত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতে না যেতেই সেই স্থানে পৌঁছে যায় এবং অভাবকে মুক্ত করে দেয়। অভাব মুক্ত হতে পেরে খুশি হয়ে রামুকে যা বলল। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে এই অন্ধর কুঠুরি থেকে বের করেছো। যেহেতু তুমি আমাকে এই অন্ধর কুঠুরি থেকে বের করে মুক্তি দিয়েছো, আজ থেকে তুমিই আমার প্রকৃত বন্ধু। আমি তোমার সাথেই থাকবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।